হ্যালো ফ্রেন্ডস, আই এম ত্রম্বক নায়ক। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনিয়োগ। একটা কথা আছে যে রিচ পিপল থিঙ্ক বিগ অ্যান্ড পুয়ার পিপল থিঙ্ক স্মল। তো যে রিচ পিপল হয় সবসময় বড় চিন্তা করে, আর পুয়ার পিপল সবসময় ছোট চিন্তা করে। তো এই মার্কেটের পরিস্থিতি আছে এখন, যদি আপনি সত্যি যদি রিচ হতে চান তাহলে আপনাকে বড় চিন্তাই করতে হবে। যে সবসময় ডিফেন্সিভ চিন্তা করলে কিন্তু আপনি বড় ওয়েলদি হতে পারবেন না। তো আমি কিছুদিন আগে থেকেই বলে আসছিলাম যে কন্টিনিউয়াস যখন মার্কেট ঝড়ের মতো পড়ছিল যে এইভাবে পড়তে পারে না মার্কেট, এখান থেকে বাউন্স ব্যাক করবেই। তো আজকে কিন্তু মার্কেট সত্যি বাউন্স ব্যাক করলো, এবং কালকে আর পরশু মানে বৃহস্পতিবার শুক্রবার বোঝা যাবে যে যদি সত্যি ট্রেন্ড ঘুরছে তাহলে কালকে এবং পরশু পজিটিভ হবে। আবার যদি কালকে নেগেটিভ হয় হতে পারে, কেননা এরকম ওয়ার সিচুয়েশানে হাইলি ভোলাটাইল থাকবে। তা সত্ত্বেও কিন্তু মার্কেট যেভাবে সস্তা হয়ে আছে এই সময় কিন্তু আপনাকে বড় চিন্তাই করতে হবে। আপনাকে যদি বড় পয়সা বানাতে হয় তাহলে এইরকম পেসিমিস্টিক সিচুয়েশানে কিন্তু বড় চিন্তা করলে তবেই বড় পয়সা তৈরি হয়। কেন এত লো ভ্যালুয়েশনে আপনি যে কোনো স্টক, ভালো ভালো স্টক পাচ্ছেন, সেই স্টকগুলো পাওয়া কিন্তু 3-4 বছর পর পর এরকম ভ্যালুয়েশন পাওয়া যায়। যদিও লাগাতার 2 বছর ধরে মার্কেট বাড়েনি। তো এরকম মার্কেট সিচুয়েশান একবার 2012-13 সালে হয়েছিল, মানে সো পেসিমিস্টিক সিচুয়েশান, কোনো স্ট্র্যাটেজি খাটছিল না। এখানে কারো কোনো স্ট্র্যাটেজি খাটে না, ইভেন অপারেটর বা বিগ প্লেয়াররাও লসে আছে, তারাও পর্যন্ত ছটফট করে যে মার্কেট কিন্তু মানে ওপরে কেন যাচ্ছে না। তো এটাই হয়, যখনই তাদের ওপরে চাপ তৈরি হবে তখনই কিন্তু মার্কেট ওপরে যাবে। আমার মনে হচ্ছে সেই সময় হয়তো চলে এসছে, যে কারণে মার্কেট কিন্তু এবার কিন্তু আস্তে আস্তে রিবাউন্ড করছে। আমি যদি নিফটির চার্ট দেখি আজকে, তো এখানে আপনাদের ডিফারেন্স ইন্ডেক্সে নিয়ে যাচ্ছে, এখানে নিফটির চার্ট দেখি। তো এখানে আমি যেটা দেখিয়েছিলাম যে 300 ডিএমের ওপরের থেকে 300 ডিএমের থেকে নিফটি যেখানে ট্রেড করছিল শুক্রবার দিন, যেখানে রেড ক্যান্ডেল বানিয়েছিল সেখান থেকে কিন্তু কনস্ট্যান্ট 3টে ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল বানিয়েছে। তো এখান থেকে ট্রেন্ড রিভার্সাল হওয়ার দিকেই যাচ্ছে, যেটা আমি বারবারই বলেছি। যখনই 300 মুভিং অ্যাভারেজের নিচে যায় নিফটি সেখান থেকে শার্প কামব্যাক করে। এখানে একটা কামব্যাক করেছে, তার আগেও কামব্যাক করেছিল, এখানে 300 মুভিং অ্যাভারেজের পরে শার্প কামব্যাক করেছে। এই চ্যানেলে আমি বারবারই দেখিয়েছি। এখানে আবার 300 মুভিং অ্যাভারেজের নিচে গেছিলো, আবার কামব্যাক করেছে। মানে হিস্ট্রিতে যখনই গেছে তখনই তাই করেছে। এখানে কোভিডের সময় হিউজ কামব্যাক করেছে। তো এটা প্রুভেন। তো এখান থেকে মানে আর চিন্তার কিছু থাকে না যখন 300 মুভিং অ্যাভারেজের নিচে থাকে। তো সেইটাই আমি বলেছিলাম যে এই জায়গায় বড় চিন্তা করতে হয়। এই জায়গায় যদি আপনার কাছে টাকা থাকে, তো আমি তো এটাই প্রার্থনা করি যে নেক্সট মান্থে যেটা ইনকাম বা স্যালারি যেটাই আসে সেটা যেন তাড়াতাড়ি আসে, এবং আমি যেন তাড়াতাড়ি মার্কেটে ইনভেস্টমেন্ট করতে পারি, এখান থেকে বড় টাকার তৈরির সুযোগ থাকে। তো আজকে মোরাললেস যদি আমরা দেখি, দেখুন সিলভার, আমি যেখানে আগে অনেক দিন আগে এই ড্রয়িংটা করেছিলাম যে একই রেঞ্জে কিন্তু সিলভার থাকবে। যারা ওপরে এই জায়গায় ছটফট করছিলেন সিলভার কেনার জন্য, এই জায়গাটাতে ছটফট করছিলেন ওপরে যে বাড়ছে বাড়ছে বাড়ছে, আমি কিন্তু বারবার বারণ করেছিলাম যে হেভি ফল আসতে চলেছে সিলভারে, এবং ফল এসে কিন্তু একটা স্ট্যাগনেন্ট হয়ে যাবে। সেটাই হচ্ছে। তো গোল্ড, সিলভার, রিয়েল এস্টেটের খেলা শেষ, মানে এখানে অলরেডি হয়ে গেছে যা হওয়ার। এবার কিন্তু ইকুইটির মানে শুরু হচ্ছে, ইকুইটির পারি আর কি। তো এখানে ইকুইটিতেই বেশি কনসেন্ট্রেট করা উচিত। গোল্ডের ক্ষেত্রেও তাই, গোল্ড ধীরে ধীরে একই জায়গায় থাকে। গোল্ডের একটা সুবিধা আছে, গোল্ড যে প্রাইসে বেড়ে যায় তারপরে থেকে আর সেইভাবে ইকুইটির মতো পড়ে না, কিন্তু স্ট্যাগনেন্ট হয়ে যায়। আমরা যদি গোল্ডের প্রাইস আগেও দেখি, আমরা যদি গোল্ডের কিছুদিন আগেও প্রাইস দেখি, তাহলে দেখুন এই জায়গাগুলোতে গোল্ড কিন্তু যখন একই জায়গায় কনসেন্ট্রেট হয়ে থাকে, যেমন এই জায়গাটা থেকে এই জায়গাটা পর্যন্ত মোটামুটি গোল্ড 1323 দিনে গোল্ডের কোনো রিটার্ন আসেনি। এটা ছিল কোন সময়, 2020 থেকে 2024 পর্যন্ত। আরও আগে যদি চলে যান, দেখুন এখানে একটা প্রলং পিরিয়ড, এখানে একটা বিরাট বড় পিরিয়ড। আমরা যদি এখানটা দেখি, এখানে বিশাল একটা বড় পিরিয়ড, এদিক থেকে ক্যালকুলেট করলে আরও বেশি হয়। এখান থেকে এত দূর, মানে এখানে প্রায় 1892 দিন গোল্ডের প্রাইস মোর অর লেস একই জায়গায় দাঁড়িয়েছিল, মানে একটু প্লাস হয়েছে আবার মাইনাস হয়েছে, একই জায়গায় দাঁড়িয়েছিল। তো আমার মনে হয় এখানে গোল্ড সিলভারের খেলা কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে। তো আমরা এখানে দেখলাম যে দুটো বড় বড় 10 ইয়ারে কিন্তু গোল্ডের প্রাইস কীরকম থমকে দাঁড়িয়ে থাকে। তো আমার মনে হয় যেভাবে গোল্ড অ্যাব্রাপ্টলি উঠেছে তারপর থেকে কিন্তু এই জায়গায় গোল্ডের প্রাইস স্টেবল থাকবে। তো এবার ইকুইটির পালা। এবার ইকুইটিতে ক্ষেত্রে আজকে দেখলাম মেটাল ইন্ডেক্স কালকে ভালো করেছিল, তো আজকে আবার ফল এসছে মেটাল ইন্ডেক্সে। এমন কিছু ফলও আসেনি, একটু ডোজি বানিয়েছে। এখানে এফএমসিজিতে ফল আছে, সিএনএক্স ফার্মাতে,
জাস্ট একটু পজিটিভ আছে। এখানে ব্যাঙ্ক নিফটিতে গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে, নিফটিতে 0.8% বেড়েছে, সেন্সেক্সে 0.8% বেড়েছে, নিফটি জুনিয়র মানে নেক্সট 50-তে একটু বেড়েছে 1%, সিএনএক্স মিড ক্যাপ 1.14 বেড়েছে, সিএনএক্স স্মল ক্যাপ 100 1.67 বেড়েছে, আর নিফটি স্মল ক্যাপ 250 ইন্ডেক্স কিন্তু 1.77% বেড়েছে। তো এইটাই হচ্ছে মেন। আমি যেটা বলেছিলাম যে আমাদের পোর্টফোলিও নিফটি বা সেন্সেক্স দেখে হয় না, মেনলি নিফটি স্মল ক্যাপ 250 ইন্ডেক্সে যদি মুভমেন্ট আসে তাহলেই দেখবেন পোর্টফোলিও বাড়বে। তো আজকে যেরকমভাবে মার্কেট বেড়েছে, কালকে আপনার মিউচুয়াল ফান্ডের ন্যাবেও কিন্তু তার রিফ্লেকশন আসবে, আপনার স্টকেও কিন্তু রিফ্লেকশন আসছে। তো এখানে যে ভালো ভালো আজকে যেগুলো স্টকগুলো দেখছিলাম, লাক্স ইন্ডাস্ট্রিজ প্রাইস 8% বেড়েছে, জিও ফাইন্যান্সিয়াল প্রাইস 4.4, পেজ ইন্ডাস্ট্রি 3.9, রিল্যাক্সো ফুটওয়্যার 3.6, ইনফোসিস 2.7, এইচসিএল টেক 2.7, ওয়ার্লপুল 2.3, বাজাজ অটো 2.1, এরকম উল্লেখযোগ্য বেড়েছে। নিফটি স্টকের মধ্যে সব থেকে বেশি বেড়েছে টেক মহিন্দ্রা, ইনফোসিস, মহিন্দ্রা, এইচসিএল টেক। তো আমি কালকে দেখিয়েছিলাম যে নিফটির 50টা স্টকে, নিফটি 50-র 50টা স্টকের যে কটা স্টক 300 ডে মুভিং অ্যাভারেজের থেকে নিচে ছিল, তার মধ্যে যেমন টিসিএস আমি কালকে আপনাদের সামনে দেখিয়েছিলাম যে হিউজ ডাউনফল ছিল। এখানে কালকে 27% নিচে ট্রেড করছিল, তো আজকে টিসিএস কিন্তু 2% আপ আছে। এবং ইনফোসিসও দেখিয়েছিলাম যে ইনফোসিসও আজকে 2.77% ডাউন আছে। তো যখনই এরকম হিউজ ডাউনফল হয় সেখান থেকে ভালো কোম্পানি কামব্যাক করবে। তো এরকম যুদ্ধের পরিস্থিতি আগেও ঘটেছে, অনেকবার ঘটেছে, থ্রু আউট হিস্ট্রিতে অনেকবার ঘটেছে, কিন্তু এই যুদ্ধে ভয় পাওয়ার কিছু নেই। আমি বারবার বলেছি, যেখানে ইন্ডিয়া এবং চায়না যখন জড়িত হচ্ছে না, তো এই যুদ্ধ সাময়িকভাবে আস্তে আস্তে স্লো ডাউন হবে এবং ইন্ডিয়ার সেইভাবে খুব একটা ইম্প্যাক্ট পড়বে না। যদিও ক্রুড অয়েল যদি বাড়ে, তো ক্রুড অয়েল এমন একটা প্রোডাক্ট যেখানে ক্যাসকেডিং ইফেক্ট হয়, ক্রুড অয়েল বাড়লে মানে সব প্রোডাক্টেরই দাম বাড়তে থাকে, তখন অটোমেটিকভাবেই গভর্নমেন্টকে যেটা ইন্টারেস্ট রেট আছে সেটাকে বাড়াতে হয়, এবং ইন্টারেস্ট রেট বাড়লেই কিন্তু বড় বড় শিল্পপতিরা নতুন করে ইনভেস্টমেন্ট করতে চায় না, মানে ইন্ডাস্ট্রি করতে চায় না, তাহলেই তখন স্লো ডাউন আসে। তো এইরকম যেমন এর একটা ইফেক্ট আছে, সেই ইফেক্ট আস্তে আস্তে আমার মনে হয় কেটে যাবে, সেটাই হচ্ছে। এখানে ধৈর্যের দরকার। এখানে বড় টাকা তৈরি করতে গেলে আপনার কিন্তু মেন হচ্ছে সাহস দরকার। তো আমি আজকে জাস্ট 2-3টে টপিক নিয়ে আলোচনা করব। যে টপিক নিয়ে আমি প্রথমে বললাম যে রিচ পিপল থিঙ্ক বিগ, পুয়ার পিপল থিঙ্ক স্মল। যে রিচ পিপল সবসময় বড় চিন্তা করে, পুয়ার পিপল স্মল চিন্তা করে। আপনি যদি প্রথমে ভাবেন আমার পোর্টফোলিওতে বেশি গেন আমার দরকার নেই, 10% গেন দরকার বা 5% গেন দরকার, তাহলে আপনি কোনোদিনই বড় টাকা কামাতে পারবেন না। আপনাকে প্রথমেই চিন্তা করতে হবে যে বড় টাকা আমাকে কী করে তৈরি করতে হবে। লাইক আপনার যদি আজকে 50 লাখ টাকা থেকে থাকে বা 1 কোটি টাকার পোর্টফোলিও হয়, তাহলে আপনাকে চিন্তা করতে হবে অ্যাটলিস্ট 50 crore বা 100 crore কী করে পোর্টফোলিও আমি তৈরি করব। যদি তার থেকে বড় পোর্টফোলিও হয় 5 crore, তাহলে আপনাকে চিন্তা করতে হবে কী করে 200 crore পোর্টফোলিও করব। এবং এমন একটা মানে টার্গেট আপনাকে নিতে হবে যে টার্গেটটা অ্যাচিভেবল হয়, অথচ খুব সহজেই যেন অ্যাচিভ না করা যায়। যদি আপনি 1 কোটি টাকা অলরেডি করে ফেলেছেন, যদি আপনি এবার 1.5 কোটি টাকার টার্গেট নেন, সেটা কিন্তু খুব একটা ভালো টার্গেট নয়, কারণ আপনি ইজিলি কিছুদিন পরে 1.5 কোটি টাকা অ্যাচিভ করে যাবেন। সেক্ষেত্রে আপনাকে টার্গেটটা একটু বড় রাখতে হবে। আর একটা জিনিস আছে, নেক্সট টপিক আমার, যে রিচ পিপল ফোকাস অন অপরচুনিটিস, পুয়ার পিপল ফোকাস অন অবস্টাকেল। তো এখানে আপনাকে কিন্তু অপরচুনিটি খুঁজতে হবে। এখানে মার্কেট যে ক্র্যাশ করছে, মার্কেট যে পড়েছে, এটাকে অপরচুনিটি ধরতে হবে, এখানে ভয় পেলে হবে না। কনসিস্টেন্সি আর পারসিস্টেন্সি দুটো একই সিমিলার ওয়ার্ড হওয়া সত্ত্বেও কিন্তু কনসিস্টেন্সি থেকে পারসিস্টেন্সি আরও বেশি ফোর্স দেয়। মানে এনি টাইপ অফ কন্ডিশনে যদি আপনি একই কাজ বারবার করে যেতে থাকেন, তাহলে সেটাতেই পারসিস্টেন্সি আসে, সেখানে কিন্তু সফলতা মানে একদম রূপ নেয়। যেমন আমার ক্ষেত্রে আমি বলি, আমি যে স্ট্র্যাটেজি জানি, যে স্ট্র্যাটেজিতে আমি কাজ করি, সেখানে এনি টাইপ অফ সার্কামস্টেন্সেস মার্কেট যেমনই থাকুক, আমি সেই ডেটে মার্কেট দেখি না। আমার যদি সেই জায়গায় সিগন্যাল আসে আমি সেই জায়গায় কিনবো, আর আমার যদি যে জায়গায় আমি বিক্রি করার কথা সে জায়গায় আমি বেচবো। তো এই কনসিস্টেন্সি যদি আপনি রাখতে পারেন, তো আপনি নিশ্চয়ই জিতবেন। তো বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, আমরা টলে যাই, যখনই মার্কেট ড্রাস্টিক্যালি ফল হয় তখন আমরা ভাবি, ভয় পেয়ে যাই, মনে হয় কেন স্টপ লস লাগাই না, স্টপ লস লাগালে হয়তো আমি আরও আগেই বিক্রি করে বেরিয়ে যেতে পারতাম। কিন্তু স্টপ লস ইজ নট এ গুড চয়েস, স্টপ লস অলওয়েজ এ ব্যাড চয়েস।
আমি পরে একদিন বলবো যে স্টপ লস কীভাবে একজনের টোটাল পোর্টফোলিওটাকে রুইন করে দিতে পারে। তো এটাই আমি বলছি যে রিচ পিপল সবসময় অপরচুনিটি খোঁজে, আর পুয়ার পিপল সবসময় কি খোঁজে, ফোকাসেস অন অবস্টাকেল, সবসময় বাধার ওপর ফোকাস দেয় যে না এখন মার্কেটের সময় খারাপ, এখন মার্কেট ভালো নয়, একটু স্টেবল হোক তারপরে মার্কেটে আমি ঢুকবো। তো একটা জিনিস জেনে রাখবেন যে গুড প্রাইস আর গুড নিউজ নেভার কামস টুগেদার, যে কখনো ভালো খবর আর ভালো সময় কখনো একসাথে আসে না। যখন ভালো খবর থাকে তখন কিন্তু প্রাইস কিন্তু ওপরে উঠে যায়, যখন খারাপ খবর থাকে তখনই কিন্তু অ্যাট্রাকটিভ প্রাইস নিচে প্রাইস পাবেন। তো এই জায়গায় আপনাকে কিন্তু পজিশন বানাতে হবে। তো আমাদের নেক্সট পয়েন্ট হচ্ছে রিচ পিপল প্লে দ্য মানি গেম টু উইন, পুয়ার পিপল প্লে দ্য মানি গেম নট টু লুজ। এইটা একটা বড় তফাৎ করে দেয় যে রিচ পিপলরা জেতার জন্য খেলে। দেখবেন যে টিম ফাইনাল, দুটো টিমই দেখবেন একদম অ্যাট পার টিম ফাইনাল খেলছে, তো একজনা মানে যেন না হারি বলে খেলছে আর একজন জেতার জন্য খেলছে। তো বেশি সমূহ সম্ভাবনা যে টিমটা জেতার জন্য খেলছে সেই টিমই কিন্তু জিতবে, কেন যে না হারি বলে খেলছে তার বেশিরভাগ চান্সেস আছে কিন্তু সে হেরে যাওয়ার। তো সে ডিফেন্ড করে খেলছে, অনেক সময় ব্যতিক্রম হয় কিন্তু 90%-এর ক্ষেত্রে যে সাহসী দুটো টিম যদি অ্যাট পার হয়, দুটো শক্তি ক্ষমতা যদি অ্যাট পার হয়, তো যে সাহসী টিম, যে টিমের বেশি সাহস দেখিয়ে খেলবে সে কিন্তু জিতে যাবে। তো টাকার ক্ষেত্রেও তাই, আপনি যদি সবসময় উইন করার জন্য মানে ইনভেস্টমেন্ট করেন তাহলেই কিন্তু আপনি বড় টাকা বানাতে পারবেন, এবং সেফ সাইড গেমে কোনোদিন কিন্তু আপনি ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন না। আর একটা নেক্সট পয়েন্ট আমি বলবো, ইফ ইউর গোল ইজ টু বি কমফোর্টেবল, চান্সেস আর ইউ উইল নেভার গেট রিচ, বাট ইফ ইউর গোল ইজ টু বি রিচ, চান্সেস আর ইউ উইল এন্ড আপ মাইটি কমফোর্টেবল। মানে আপনি যদি তারাকে শ্যুট করেন তো অ্যাটলিস্ট চাঁদে পৌঁছবেন। এটার প্রভাব আছে যে আপনি যদি তারাতে যাওয়ার টার্গেট করেন কোনো স্টারের কাছে, অ্যাটলিস্ট চাঁদে গিয়ে পৌঁছবেন। সেই জন্য কমফোর্টেবল টার্গেট আপনি রাখবেন না, সবসময় বড় টার্গেট রাখুন, উঁচু টার্গেট রাখুন, সেক্ষেত্রে কিন্তু বড় টাকা তৈরি হয়। আর আপনি যদি একটা মানে রিচেবল টার্গেট রাখেন সেখানে ইজিলি পৌঁছে যাবেন আপনার, তারপরে কিন্তু ফোকাস নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য আপনি বড় হতে পারবেন না। এমন টার্গেট রাখুন যেটা আপনাকে চেজ করতে হয়, এবং সেই জায়গায় চেজ করার জন্য আপনাকে একজন অনেস্ট পারসন হতে হবে, এবং মানে ইন্টেলিজেন্ট হওয়ার দরকার না, এখানে উইজডম সবথেকে বড় দরকার, এবং ব্লেসিংস সবথেকে বড় দরকার, এবং একজন ক্যারেক্টার তৈরি করার দরকার আছে, তবে বড় টাকা তৈরি হয়। তো আমি আপনাদের একটা ক্যালকুলেটারে দেখাবো যে বড় টাকা কিভাবে টার্গেট নিতে হয়। ধরুন আপনার কাছে 10 লাখ টাকা ক্যাপিটাল আছে এবং মাসে আপনি 20,000 টাকা করে ইনভেস্টমেন্ট করতে সক্ষম। তো লম্বা টার্মের কথা ভাবুন, 10 ইয়ার্স, 15 ইয়ার্স, 20 ইয়ার্সের কথা ভাবুন, এবং পার্সেন্টেজ অফ রিটার্নকে 12%, 15% না রেখে এটাকে 20%, 25% এরকম করার চেষ্টা করুন। তার জন্য আপনার মেহনত লাগবে, তার জন্য কোনো ভালো মেন্টরের গাইড নিয়ে আপনাকে কিন্তু শিখতে হবে। সেইখানে শিখে যদি আপনি সাকসেসফুলি কনসিস্টেন্ট ওয়েতে আপনি ট্রেড করেন বা ইনভেস্টমেন্ট করেন, তাহলে আপনার বড় টাকা তৈরি হয়। জাস্ট আপনি দেখতে থাকুন। এখানে ধরুন আপনার এখানে 10 লাখ টাকা আপনার ক্যাপিটাল আছে, আপনি মান্থলি 20,000 টাকা করে ইনভেস্টমেন্ট করতে সক্ষম। তো এখানে 10 বছর আমি দিচ্ছি 120 মান্থ। এখানে যদি 20% যদি হিসাব লাগাই, আমি যদিও বলে রাখি যে মিউচুয়াল ফান্ডের রেগুলেশন অনুযায়ী 12.6%-এর রিটার্ন বলাই বাঞ্ছনীয় এখানে সেবির গাইডলাইন অনুযায়ী, কিন্তু যদি আপনি নিজে মেহনত করে নিজে যদি স্টক মার্কেটে রিসার্চ করতে পারেন এবং কনসিস্টেন্সি মেনটেন করতে পারেন, তো স্টক মার্কেটে কিন্তু 20, 25, 30%, 40% পর্যন্ত সিএজিআর পাওয়া যায়। এবং এর প্রুফ আছে যে যেখানে জলজান্ত উদাহরণ আছে, যারা বড় বড় ইনভেস্টার লাইক রামদেব আগরওয়াল, বিজয় কেডিয়াজি, রমেশ দামানি, রাধাকৃষ্ণন দামানি, রাকেশ ঝুঞ্ঝুনওয়ালা, এরকম বহুত নাম আছে, মধুসূদন খেলাজি। তো এরা কিন্তু বড় টাকা বানিয়েছে কিন্তু অ্যাবাভ 20-25%-এর ওপরে সিএজিআরে গেইন করে। তো সেই ক্ষমতা অর্জন করার জন্য প্রচুর পরিশ্রম দরকার, প্রচুর অনেস্টি দরকার, এবং ভগবানের ব্লেসিংস দরকার। তো 20% সিএজিআরে যদি আপনি যান, তাহলে 10 বছর পরে আপনার 10 লাখ টাকা কিন্তু 1,49,00,000 টাকার কাছে তৈরি হয়ে যায়। এটাকে 15 বছর করে দিই আমরা, 10-এর জায়গায় যদি আপনার 15 বছর করে দিই, তাহলে এটা 4,22,00,000 টাকা হয়ে যায়। তো আমি এটাই বলছি, 10 লাখ টাকার পোর্টফোলিওতে কখনো আপনি 50 লাখ টাকার টার্গেট রাখবেন না। আপনি 5 crore-এর টার্গেট রাখুন, আপনি 10 crore-এর টার্গেট রাখুন, যেন 15 বছর 20 বছরে আপনি 10 crore পর্যন্ত পৌঁছতে পারেন। কারণ এখানে যদি আমি 20 বছরের টার্গেট দিয়ে দিই,
240 মাস দিয়ে দিই, তাহলে পাওয়ার অফ কম্পাউন্ডিং এমন জিনিস যে 10 লাখ টাকা মাত্র 20,000 টাকা করে মাসে যদি 20% সিএজিআরে গ্রো করেন, তো 20 বছর পরে কিন্তু আপনার 11 কোটি টাকার মতো আপনি ওয়েলথ ক্রিয়েট করতে পারছেন। আর এটাই যদি 10 লাখের জায়গায় আপনার এখন 50 লাখ টাকার পোর্টফোলিও হয়, আপনি যদি কেউ এখন এখানে 50 লাখ টাকা অলরেডি করেছেন এবং 20,000 পার মান্থের জায়গায় যদি আরও একটু বেশি রোজগার করছেন, 30,000 করে যদি পার মান্থ রোজগার করেন এবং 20 ইয়ার্স যদি 20% সিএজিআরে যান, তাহলে এখানে কিন্তু অনেক বড় টাকা তৈরি হয়, প্রায় 35 কোটি 89 লাখ টাকার তৈরি হয়। জেনে রাখবেন 99% লোক যে টাকাটা রোজগার করে বাড়ি গিয়ে সেটাকে খরচ করার কথা ভাবে। আমি আরেকবার রিপিট করছি, 99% লোক যে টাকা আপনি রোজগার করছেন সেই টাকা বাড়ি গিয়ে জাস্ট খরচ করার প্ল্যানিং করে। 1% লোক জাস্ট উল্টো কাজ করে, যে টাকা রোজগার করছে সেটা তো আছে, প্লাস এক্সট্রা টাইমে কী করে আমি আরও রোজগার করব সেটা ভাবে। তো যে 20,000 টাকা আপনি যদি জমাতে পারছেন, তো আপনি চেষ্টা করুন যে 30,000 টাকা কী করে আপনি জমাতে পারবেন। 30,000 টাকা জমাতে পারছেন, তো চেষ্টা করুন 40,000 50,000 কী করে সেভ করতে পারবেন। আপনার এক্সট্রা টাইম শনি রবিবারকে কাজে লাগান, ইভিনিংকে কাজে লাগান, তবেই কিন্তু বড় টাকা তৈরি হয়। শুধুমাত্র মার্কেট দেখে লাভ নেই। মার্কেটের রিসার্চ আপনি করে নিয়েছেন, রিসার্চ অনুযায়ী আপনি ইনভেস্টমেন্ট করে দিয়েছেন, তারপরে আর মার্কেটকে দেখে সময় নষ্ট করে লাভ নেই। জিটিটি অর্ডার লাগিয়ে রাখুন, যেখানে কিনবেন সেখানে কিনবেন, যেখানে বেচবেন সেখানে বেচবেন। বাদ বাকি সময় আপনি স্পেন্ড করুন যেন এক্সট্রা মানি ইনকাম করতে। দেখুন এখানে যে 50 লাখ টাকার পোর্টফোলিওতে যদি 30,000 টাকাতে এখানে 35 কোটি টাকা হয়, সেই ভদ্রলোক যদি 30,000-এর জায়গায় জাস্ট 10,000 টাকা করে এক্সট্রা কিছু টিউশনি করে বা কোনোভাবে যদি 40,000 টাকা করে জমায়, তাহলে 35 কোটির জায়গায় সেটা 39 কোটি হয়ে যায়। মানে 10,000 টাকাতে 4 কোটি টাকা বেশি হয়ে যায় 20 বছরে। তো আমি এটাই বলছি যে আপনার কাছে সারপ্লাস অ্যামাউন্ট চাই ইনভেস্টমেন্ট করা। শুধুমাত্র স্ট্র্যাটেজি শিখলেই হবে না, শুধুমাত্র রিসার্চ করলেই হবে না, আপনাদের ইনকামকে আরও বাড়াতে হবে। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন, আর থ্যাংক ইউ বাটনে ক্লিক করে থ্যাংক ইউ জানাবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর বন্ধুদেরও সাবস্ক্রাইব করাবেন, কারণ এই চ্যানেলে আমি প্রত্যেক দিনই প্রায় মিউচুয়াল ফান্ড এবং স্টক মার্কেট রিলেটেড ভিডিও নিয়ে আসি। পরের ভিডিওতে আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। জয় হিন্দ, জয় ভারত।